আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওয়াকার সাহেব, সারা বাংলাদেশে আজকে এই জিনিসটা আলোচিত হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তো গেল, এখন জেনারেল ওয়াকারের কি হবে, জেনারেল ওয়াকারও কি যাবে কিনা, এই আলোচনাটা হচ্ছে। আমার মনে হয় এইসব আলোচনা শুনলে ওয়াকার আপনার কিন্তু কলিজায় চিনচিনে ব্যথা করার কথা। ওয়াকার, আপনি যদি বাংলাদেশের সামরিক যে কুগুলো হয়েছে সেগুলো একটু স্মরণ করেন দয়া করে। আমরা প্রথম কু কি দেখলাম যে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ফেললো সেনাবাহিনীর একটা অংশ। কিন্তু চিন্তা করেন সেনাবাহিনী প্রধান কি করেছে? সেনাবাহিনী প্রধান বঙ্গবন্ধুকে বাঁচাতে যায়নি বা কোনো ব্যবস্থা নেয়নি, বা নিয়েছে সেগুলো কিন্তু আমরা ঠিক বলতে পারি না। সেনাবাহিনী প্রধান সেই জেনারেল শফিউল্লাহকে আমরা বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না। কিন্তু জেনারেল শফিউল্লাহ কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর টেলিভিশনে এসে বলেনি যে আমি কিন্তু বাংলাদেশের দায়িত্ব নিলাম, আপনাদের দায়িত্ব নিলাম। খেয়াল রাখবেন জেনারেল সাহেব, কে বলেছে আমি বাংলাদেশের দায়িত্ব নিলাম? সেই ঘাতকরা বলেছিল, তাদের হয়ে খন্দকার মোশতাক বলেছিল, জেনারেল শফিউল্লাহ কিন্তু বলেনি, বা উপপ্রধান জেনারেল জিয়াউর রহমান বলেনি, বিমান বাহিনী প্রধান বলেনি, নৌবাহিনী প্রধান বলেনি। তারপরের কুটা কে করলো? তারপরে আমরা অনেক কু হয়েছে আমরা জানি, সেসব কু এখানে অত বলার আমাদের দরকার আছে কি? যেমন তারপরে অনেকগুলা 7ই নভেম্বরের কু, খালেদ মুশাররফের কু, কর্নেল তাহেরের কু, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় অসংখ্য কু হয়েছে বলে আমরা জানি, সেগুলো আমার আলোচনার বিষয় না। এরপরে কু করলো কে? জেনারেল মঞ্জুর। জেনারেল মঞ্জুর জিয়াউর রহমানকে খুন করেছে, জেনারেল মঞ্জুরকে খুন করে ফেলা হয়েছে। এসপার ওসপার আরো অনেক মানুষের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে। দৃশ্যপটে আসলেন বিএনপির সরকার। তারপরে একটা কু হলো, জেনারেল এরশাদ কু করেছেন। জেনারেল এরশাদ কু করেছেন, 9 বছর রাষ্ট্র শাসন করেছেন। রাষ্ট্র শাসন করে উনি সুনাম দুর্নাম সবই কুড়িয়েছেন, সুনামও কুড়িয়েছেন। কিন্তু জেনারেল মঞ্জুরের কু পর জেনারেল মঞ্জুরকে হত্যা করা হয়েছে, কিন্তু জেনারেল মঞ্জুরের সুযোগও পাননি যে রাষ্ট্রের দায়িত্ব নিতে, এবং রাষ্ট্রে কিন্তু আর কোনো বিশৃঙ্খলা হয় নাই। বিএনপি সরকার ক্ষমতা, হ্যাঁ অবশ্যই একটা দুঃখজনক এপিসোড ঘটেছে বঙ্গবন্ধুকে হত্যার পর। এখন জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করে ফেলল। তারপরে প্রেসিডেন্ট এরশাদ রক্তপাতহীন কু করলেন, উনি জাতির দায়িত্ব নিলেন, দায়িত্ব কিন্তু উনি পালন করেছেন। হ্যাঁ, আপনি বদনাম করতে পারেন যে ভালোভাবে খারাপভাবে, কিন্তু পালন করেছেন। তারপরে যে কে কু করলেন? জেনারেল নুরউদ্দিন। জেনারেল নুরউদ্দিনের কুয়ের পর কি হয়েছিল? জেনারেল ওয়াকার, জেনারেল নুরউদ্দিনের কুয়ের পর হয়েছিল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক অর্থাৎ নির্বাচনী ব্যবস্থা কায়েম হয়েছিল। সেই নির্বাচনে বাংলাদেশের সকল দল অংশ করেছিল। আপনার মনে আছে জেনারেল সাহেব? আপনি তখন কি ছিলেন? চাকরিতে ঢুকেছেন তো বটেই, ছোটখাটো ক্যাপ্টেন ট্যাপ্টেন থাকতে পারেন আর কি সেই সময়, যতটা আমি হিসাব করে বুঝতে পারি। তারপরে কি হয়েছে? জেনারেল নুরউদ্দিন স্পষ্টভাবে রাষ্ট্রের পক্ষে কিন্তু অবস্থান নিয়েছিলেন। তারপরে জেনারেল নাসিম কু করেছেন, ব্যর্থ হয়েছেন, এমন কোনো আমাদের জাতির উপর সেটার কোনো প্রভাব নাই। তারপরে আমরা দেখলাম যে কু করেছেন জেনারেল মইনিউ আহমেদ। জেনারেল মইনিউ আহমেদ বলেছেন আমি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, শক্ত হাতে সবাইকে দমন করেছেন, বিএনপি, আওয়ামী লীগ, কাউকে কিন্তু ছাড় দেন নাই, অনেককে জেলে নিয়েছেন, সবকিছু। কিন্তু সেখানে না একটা ন্যায় বিচারের প্রচেষ্টা ছিল। আমি অন্তত জেনারেল মইনিউ আহমেদের পক্ষেই বলতে চাই যে একটা ন্যায় বিচারের প্রচেষ্টা ছিল, মানুষকে একটা আপনার বিশ্বস্ততা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে সকল ধরনের দুর্নীতিবাজকে ধরা হচ্ছে, অনেককে ধরা হয়েছে, সব ধরনের মানুষ জেলে গেছে, তেমন কাউকে কিন্তু জেনারেল মইনিউ আহমেদ ক্ষমা করেননি। অর্থাৎ ওনার ধরপাকড়ের মধ্যে একটা কিন্তু আপনার আপনি
ব্যালেন্স না বলে আমি বলবো যে মানুষ অন্তত আস্থা পেয়েছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছিল, সবকিছু আপনি জানেন। তারপরে যেটা হয়েছিল, জেনারেল মইনু আহমেদের কুয়ের পর উনি কিন্তু নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। সেই নির্বাচনে বাংলাদেশের সকল দল অংশগ্রহণ করেছিল। জেনারেল মইনু আহমেদ বেগম খালেদা জিয়ার নিযুক্ত সেনা প্রধান ছিলেন। তিনি বেগম জিয়া বা বিএনপির সাথে বেইমানি করেছেন এটাও বলতে পারি, কিন্তু উনি কি বিএনপির কোনো লোককে আপনার কুয়ের পর যেভাবে রাস্তায় পিটিয়ে মারা হয়েছে আওয়ামী লীগের লোকদের সেভাবে পিটিয়ে মেরেছিল? মারেনি। জেনারেল মইনু আহমেদের পর বাংলাদেশ চলছে, তারপরে কুটা করলেন আপনি। আপনি কু করে বলেছেন যে আমি জাতির বা আমাদের সবার আপনি দায়িত্ব নিয়েছেন, বলেছেন না? এখন আপনি দেখুন যে আপনি দায়িত্ব নেওয়ার পর যা যা ঘটেছে, এই যে এতগুলো মানুষের কথা বললাম, জেনারেল শফিউল্লাহ তো আগেই সারেন্ডার করে দিয়েছেন, উনি সেই কুয়ের অংশ নন। তারপরে যেসব ঘাতক বাহিনী ছিল তাদের বিচার হয়েছে, সবার হয়তো বিচার কার্যকর হয় নাই, অর্থাৎ তাদের যে দণ্ড সেটা কার্যকর হয় নাই, কিন্তু বিচার হয়েছে। তারপরে মঞ্জুরের বিচার হয়েছে, বিচার না হলেও মঞ্জুরকে খুন করা হয়েছে। তারপরে এরশাদ সাহেব, উনি তো বেঁচে গেছেন, রাষ্ট্র শাসন করেছেন ভালোভাবে, দক্ষতার সাথে, বদনাম সুনাম দুটোই কুড়িয়েছেন। নুরুদ্দিন সাহেব সুনাম কুড়িয়েছেন। তারপরে মইনু আহমেদ যতই বলুন, তিনি কিন্তু একটা নির্বাচনের ব্যবস্থা করেছেন। হ্যাঁ, বিএনপি বলে ওই নির্বাচন কারচুপি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, সবই হয়েছে বলে, কিন্তু মোটা দাগে বিএনপিও কিন্তু ওই নির্বাচনটাকে স্বীকার করে। তারপর আপনি দায়িত্ব নিয়ে যে বললেন যে আমি জাতির দায়িত্ব নিলাম, এভাবে কিন্তু কেউ কিন্তু বলে নাই, ওদের কেউ, ওই জেনারেলদের কেউ কিন্তু এটা বলে নাই যে আমি আপনাদের দায়িত্ব নিলাম, আমার উপর আস্থা রাখুন। ওয়াকার, কিন্তু আপনি কোন পরিস্থিতিতে কি করেছেন? আপনি আপনার নিয়োগকর্তার সাথে সরাসরি আপনি কিন্তু মুনাফিকি করেছেন। একজন মুনাফিক কি বেহেশতে যেতে পারে? ধরলাম যে আপনি ধরে নিয়েছেন যে আপনি বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য আপনি মুনাফিকি করেছেন, সেই আলোচনায় যাচ্ছি না, আপনি হয়তো বেহেশতে চলে যাবেন সেই জন্য। কিন্তু আমি আলোচনা করছি যে এই যে আপনি যে বেঁচে থাকবেন যে কয়দিন এখন থেকে, সেই সময়টা আপনার জন্য কি, সেটাই আলোচনা করার জন্য কিন্তু এত কথা বলছি। আপনি দায়িত্ব নেওয়ার পর দেখা গেল যে আপনি আওয়ামী লীগের অনেক নেতাকে বাঁচিয়েছেন। সেটা আপনি যে অত্যন্ত চতুর একজন লোক, এটা বোঝা গেছে যে আপনি এটা বাঁচিয়ে আপনি ভবিষ্যতে দেখাবেন যে আপনি অনেককে বাঁচিয়েছেন, তারাও অনেকে আপনাকে বাঁচাতে আসবে, কিন্তু বাঁচাতে কি পারবে? আপনার নিয়োগকর্তার সাথে যে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, শেখ হাসিনার সাথে তার কোনো এই ধরনের হাতে গড়া অফিসার আপনার মতো বিশ্বাসঘাতকতা করতে পারত? কোনোদিন রাতে আপনাকে একটু জিজ্ঞেস করেন তো, কোনোদিন বৃষ্টির সময় কিংবা কোনোদিন আকাশে বাজ পড়লে নিজেকে একটু জিজ্ঞেস করবেন যে আপনি শেখ হাসিনার সাথে, আপনি এবং নাজমুল মিলে, নাজমুল তো ফরেন মিনিস্ট্রিতে অ্যাম্বাসেডর ছিল, আমি ডিজি ছিলাম, আমার অধীনে চাকরি করেছে বলা যায়, কারণ আমি যে ডেস্কে কাজ করতাম সারা পৃথিবীতে যত অ্যাম্বাসেডর সবগুলোই এক ধরনের ওইখানে যোগাযোগ করতো। নাজমুল আমাকে দিনে 2বারও ফোন করেছে, আমি উত্তর দিয়েছি, তাকে গাইড করেছি। সেই নাজমুল নাকি বড় জঙ্গি হিসাবে আবির্ভূত হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। ওয়াকার, একবার নিজেকে জিজ্ঞেস করবেন, আকাশে বাজ পড়লে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, রাতে যদি আপনি বিদ্যুৎ চমক দেখেন জিজ্ঞেস করবেন, বন্যাতে জিজ্ঞেস করবেন, খরাতে নিজেকে জিজ্ঞেস করবেন, গাড়ির টায়ার ফাটলে, হ্যাঁ, তখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন যে আপনি যে বেইমানিটা শেখ হাসিনার সাথে করেছেন, এইটা কি শেখ হাসিনার সাথে আর কেউ করতো? এইভাবে সরাসরি আপনি আর নাজমুল মিলে যে বেইমানিটা করেছেন, বিমান বাহিনীর প্রধানের কথা আমরা কিন্তু অতটা জানি না, ভবিষ্যতে হয়তো জানা যাবে। এখন সবাই বলা বলি করছে যে নাজমুল আর আপনি মিলে কিন্তু বেইমানিটা করেছেন। ওয়াকার, কয়জন মানুষ শেখ হাসিনার অধীনে যারা চাকরি করেছে তারা এই কাজটা করতে পারতো? আইজিপি পেরেছে? পারে তো নাই, কেউ তো পারে নাই, আপনি কিন্তু পেরেছেন। আপনি পেরে আপনি জাতির দায়িত্ব নিয়েও কিন্তু আপনি বাঁচতে পারতেন। আপনার জন্য আপনি যদি ঠিক মইনু আহমেদ যে কাজটা করেছে সেটা যদি করতেন, আওয়ামী লীগের অনেক লোককে জেলে দিতেন, কিন্তু কাউকে রাস্তায় মারতে দিতেন না, কাউকে সাধারণ মানুষের উপর অত্যাচার, আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপর অত্যাচার হতে দিতেন না।
জেলে দেওয়ার পর আপনি মইনু আহমদ যে পর্যায়ে নির্বাচন করেছে, কিংবা জেনারেল নুরুদ্দিনের কুয়ের পরে বিচারপতি শাহাবুদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে যেভাবে নির্বাচন করেছে, আপনি যদি সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতেন, সেই নির্বাচনে যদি একেবারে ফেয়ারলি বিএনপি আওয়ামী লীগ সব দল অংশগ্রহণ করতে পারত, আপনি কিন্তু ইতিহাসে বেঁচে যেতেন এবং অনেক সুনামও কুড়াতে পারতেন, যেহেতু জঙ্গি উত্থানে অনেক সাধারণ মানুষকে আপনারা সম্পৃক্ত করতে পেরেছিলেন। আপনি সেটা করেছেন জেনারেল ওয়াকার? আপনি সেটা কিন্তু করেন নাই। আপনি এরপরে একটা জিনিস কি খেয়াল করেছেন জেনারেল ওয়াকার, যেই দিন থেকে আপনি কু করে ফেললেন সেদিন থেকে কিন্তু আপনি আর সেনাপতি নাই। আমি জানি আপনার আপনার বিভিন্ন চামচারা বলছে যে একজনকে বলতে দেখলাম যে আপনি জেনারেল ইন কি ওয়ার টাইম জেনারেল। আপনি আসলে সেদিন থেকে আপনি কিন্তু একজন জেনারেল, একজন সেনাবাহিনী প্রধান থেকে আপনি কিন্তু একটা চাকরে পরিণত হয়েছেন। হ্যাঁ, আপনি অনেক ক্ষমতাধর ছিলেন ইউনূসের আমলে, কিন্তু সত্য কথা হলো আপনি কিন্তু রাতারাতি জেনারেল থেকে চাকরে পরিণত হয়েছেন। আপনি যেসব আত্মঘাতী জঙ্গিরা এই উত্থান ঘটিয়েছে আপনার কুয়ের সুযোগ নিয়ে, তারা আপনাকে চাকর বানিয়েছে। আপনি তারা রাস্তাঘাটে বলেছে আপনি তাদের চাকর। যেসব সাইবার সন্ত্রাসী এই উত্থান ঘটিয়েছে আপনার কুয়ের সুযোগ নিয়ে, সেই পিনাকি, ইলিয়াস, সেই সব সাইবার সন্ত্রাসীরা বলেছে যে আপনি চাকর, আপনি নিরেট চাকর। যে জাহেদ সাহেব এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা এবং আরো বিভিন্ন বিষয়ক উপদেষ্টা, জাহেদ সাহেব বলেছে আপনি চাকর, আপনি সেই ইন্টারিম গভর্নমেন্টের চাকর। তারপরে আপনার অধপতনটা দেখেন না, আপনি কি ফিল করেছেন? আপনি তারেক রহমান সাহেবকে সারা সেনাবাহিনী পাঠিয়ে দিলেন ওনাকে ওনার প্রতিরক্ষা করার জন্য। উনি যেদিন আসলেন পুরো সেনাবাহিনীকে পাঠিয়ে দিয়েছেন না? কিন্তু আপনি কি সেনাবাহিনী প্রধান হিসাবে কতটা ক্ষমতা, আপনি শেখ হাসিনার সময় সেনাবাহিনী প্রধান হিসাবে যেভাবে আপনাকে নির্ভার জেনারেল, সেনাপ্রধান, এই বোধটা আপনি করতে পারতেন, অনুভব করতে পারতেন। তারেক রহমানের জন্য পুরো সেনাবাহিনী রাস্তায় পাঠিয়ে দিয়ে সেই কি ওই যে ওই রাস্তাটাতে, হ্যাঁ, বসুন্ধরার ওই রাস্তায় আপনি 300 ফিটে পুরো পুরো সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে কি আপনি সেই সম্মান বোধ করেছেন? না আপনি চাকর বোধ করেছেন, যে আপনি এখন একটা চাকরে পরিণত হয়েছেন? আপনি এমন একটা কাজ করেছেন যার ফলে কিন্তু আপনি চাকর হয়ে গেছেন। এবং আমি নিশ্চিত সেদিন কিন্তু আপনি নিজেকে জেনারেল, সেনাবাহিনী প্রধান বোধ করেন নাই, আপনি নিজেকে চাকর বোধ করেছেন। আপনি যেদিন স্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে গেছেন, আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি আপনি কিন্তু তখন নিজেকে চাকর মনে করেছেন। মানে আপনার অনুভবটা বলছি, আমি মানুষ কি ভাবলো সেটা না, আপনার অনুভব ছিল সেদিন আপনি একটা চাকর হয়ে গেছেন। রাতারাতি আপনি শেখ হাসিনার সাথে বেইমানি করে আপনি কিন্তু চাকর হয়ে গেলেন। আপনার বোধে একটা চাকর ছিল, এতে কোনো সন্দেহ কারো করার কিন্তু অবকাশ নাই জেনারেল ওয়াকার। তারপরে আপনার সময় যে রাস্তায় মানুষ পিটিয়ে মারা হয়েছে, আপনি জানেন দীপু দাস নামে একটা হিন্দু ছেলেকে, হ্যাঁ, মেরে আবার পুড়িয়েও দেওয়া হয়েছে। আপনার সময়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন হয়েছে জেনারেল ওয়াকার, সবচেয়ে বেশি। আপনি এটা দেখাতে পারবেন না। হ্যাঁ, 75 সালে হয়েছে সেটাও অনেক বড় মানবাধিকার লঙ্ঘন, কিন্তু এত দীর্ঘদিন ধরে তো সেটা চলে নাই। তারপরে অনেক মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে হয়েছে, 21শে আগস্ট হয়েছে, এগুলো তো সব আওয়ামী লীগ, অ্যান্টি আওয়ামী লীগ করেছে। আর আপনি কিন্তু আওয়ামী লীগের উপরই মানবাধিকার লঙ্ঘন করলেন। আপনি গোপালগঞ্জে কয়জনকে খুন করেছেন? 4 জনকে করেছেন না? আপনাকে খুব পাওয়ারফুল মনে হচ্ছিল সেদিন, তাই না? আপনি অনেক পাওয়ারফুল জেনারেল। গোপালগঞ্জে 4 জন খুন করে আপনি ইউনূসের ফেভারিট হইতে চাইলেন, তারেক রহমানের ফেভারিট হইতে চাইলেন, চেয়েছেন না? তারপরে দেখেন জেনারেল ওয়াকার, শেখ হাসিনার সময়ে যাকে আপনি ফেলে দিলেন, যেই মনিবের, হ্যাঁ, যেই হাত থেকে আপনি ভাত খেয়েছেন, হ্যাঁ, সেই হাতে কিন্তু আপনি পায়খানা করে দিয়েছেন। কত নিম্নমানের ইতর আপনি! সেই হাতে আপনি পায়খানা করেছেন, প্রস্রাব করেছেন, তাই না ওয়াকার? কিন্তু এটা করে যদি আপনি নিজেকে ওয়াকার জেনারেল ভাবতে পারতেন, আপনার যদি সেই বোধ, মানে আপনি অনুভব করতেন যে না এবার আমি জেনারেল হলাম, আমি সেনাবাহিনী, সেটাও পারেন। আপনি তো পরবর্তীতে আপনি চাকর বোধ করতে শুরু করেছেন নিজেকে, জঙ্গিদের চাকর, ইউনূসের চাকর,
হ্যাঁ, এমনকি ডাস্টবিন শফিক তারও চাকর বোধ করেছেন আপনি, করেন নাই? এখন তারেক রহমানের চাকর এখন। হুম। আর আপনি কি করেছেন? আপনি শেখ হাসিনার যে অর্থনৈতিক উন্নয়ন 7%, 6%, 6.8% যে গড় জিডিপি, সেটাকে কি হয়েছে জানেন? এই যে গত যে 2025-26 অর্থ বছরের শেষ কোয়ার্টারে, অর্থাৎ লাস্ট 4 মাসে, মার্চ, এপ্রিল, মে, জুন, কত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি? 2.2%। 2.2% মানে কি? অলমোস্ট বাংলাদেশের মানুষের যে প্রবৃদ্ধি, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হারের সমানে জিডিপি নেমে এসছে 6.8 থেকে 2.2। এর জন্য কে দায় নিবে? ইউনুস নিবে না, কারণ ইউনুসকে তো আমরা সন্ত্রাসী হিসাবেই চিনি, বিশ্ববাটপার হিসাবে চিনি। ইউনুস এসে ডাকাতি করতে ডাকাতি করে চলে গেছে, ইউনুস এসে ধ্বংস করতে ধ্বংস করে চলে গেছে। আপনি তো রাষ্ট্রের একটা পথ ধরে রেখেছেন ওয়াকার। ইউনুস আসতে পেরেছে কারণ আপনি কু করেছেন, ইউনুস লুটপাট করেছে কারণ, করতে পেরেছে কারণ আপনি কু করেছেন, জঙ্গি সন্ত্রাসীরা বাংলাদেশ দখল করতে পেরেছে কারণ আপনি কু করেছিলেন। আপনার কুয়ের অপরাধ কি আপনি হিসাব করেন জেনারেল ওয়াকার? আমি শুনেছি আপনি সূরা ইয়াসিন পড়ে রাতে ঘুমাতে যান, কিন্তু এগুলা কি আপনি ভাবেন? যে দেশটার অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.8% ছিল, হ্যাঁ, কোভিডের পরেও 7-8%, 8% পর্যন্ত হয়ে গিয়েছিল, সেই দেশের আজকে জিডিপি প্রবৃদ্ধি 2.2%। সেই দেশে কত মানুষ মারা গেছে আপনার কুয়ের পরে, কত মানুষকে রাস্তায় পিটিয়ে মারা হয়েছে, কত মানুষকে ঘর বাড়ি ছাড়া করা হয়েছে, মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়েছে, এগুলোর জন্য কে দায়ী থাকবে ওয়াকার? কে কে দায়ী থাকবে? ইউনুস দায় নিবে? ইউনুস তো চুরি করে চলেই গেছে, ধ্বংস টংস করে, আবার হয়তো রাষ্ট্রপতি হিসাবে ফিরে আসবে শুনছি। আসুক না আসুক, ইউনুস তো দায়ও নিবে না। ইউনুসের জন্য কিন্তু বড় বড় আব্বারা বসে আছে বিদেশে, তাকে আপনাকে দিবে? যেই ডোনাল্ড লুর, হ্যাঁ, ডোনাল্ড লুর ধমক খেয়ে আপনি কু করেছেন, ডোনাল্ড লু আপনাকে পাত্তা দিবে? এখন দিবে? আপনাকে এখন চাকর মনে হচ্ছে না নিজেকে? এখন যে সারা বাংলাদেশের মানুষ ভাবছে যে, হ্যাঁ, চুপ্পু গেছে, এখন ওয়াকার কখন যায়, তখন আপনার নিজেকে চাকর মনে হচ্ছে না? কোনো সম্মানিত মানুষ বোধ করছেন আপনি নিজে? করতে পারছেন আপনি নিজেকে যে আপনি একজন সম্মানিত মানুষ? এখন নিজেকে চাকর মনে হচ্ছে না? এখন দেখেন, আপনি দাড়ি রেখেছেন, দাড়ি রেখলে একটা মানুষকে কিন্তু সৌম্য, কান্তি, হ্যাঁ, সুন্দর মনে হয়, যে না, একটা পবিত্র আছে। আপনাকে খুব কুৎসিত লাগে, অত্যন্ত কুৎসিত, জঘন্য লাগে দাড়িতে। আপনি একটা অপরাধীর, দেখেন, একজন অপরাধী যখন অপরাধ করে, দাড়ি রাখুক আর হজ করুক, তার কিন্তু তাকে কুৎসিত মনে হবেই মানুষের চোখে। আপনাকে কিন্তু সবারই কুৎসিত লাগে। এমন নয় যে আপনি যাদেরকে চাকর হয়েছেন, সেই এনসিপি বলুন, ইউনুস বলুন, তারেক রহমান সাহেব বলুন, বা বিএনপি, সবার চোখে আপনি কুৎসিত। আপনার দাড়ি, শ্মশ্রুমণ্ডিত চেহারা, হুম, সৌম্যকান্ত, সৌম্য মানে সুন্দর হওয়ার পরিবর্তে কুৎসিত হয়েছে, অত্যন্ত জঘন্য লাগে আপনাকে ওয়াকার। এখন তো সবাই ভাবছে আপনাকে ফেলে দিবে। আমি জানি না আপনাকে তারেক রহমান ফেলবে কি ফেলবে না, কিন্তু এই পৃথিবীতে আপনি পতিত হয়ে গেছেন। আপনার অপরাধগুলো চিন্তা করেন। আপনি সেই জেনারেল শফিউল্লাহ থেকে, যাদের আমলেও রাষ্ট্র বড় ধরনের আপনার সমস্যায় পড়েছিল বা একটা ক্রান্তি লগ্ন পার করেছে, সব জেনারেলদের সাথে আপনি নিজেকে তুলনা করবেন। তাদের মধ্যে বঙ্গবন্ধুর হত্যাকারীরা ফাঁসিগ্রস্ত হয়ে গেছে, জিয়াউর রহমানের হত্যাকারীকে মেরে ফেলা হয়েছে, এবং আরো হত্যাকারীদেরও কিন্তু ফাঁসি টাসি হয়েছে, এবং সর্বশেষ একজনকে ধরা হয়েছে। আর অন্যান্যরা তো রক্তপাতহীন কু করেছেন। আপনার কুয়ো রক্তপাতহীন, কিন্তু আপনার কুয়ের পরে যে অবিচার হয়েছে, যে জাহান্নাম বাংলাদেশ পরিণত হয়েছে, বাংলাদেশে অর্থকরী যেভাবে কেটে, হ্যাঁ, আপনার ওই শেখ হাসিনার সময়ের 100 টাকা আজকে বাংলাদেশের কিন্তু 40 টাকা। প্রতি 100 টাকায় যে 60 টাকা অবনমন হয়েছে, কতগুলা টাকা কমে গেছে। এই অপরাধটা কিন্তু জেনারেল আপনার ঘাড়ে, আপনার নাজমুলের বিমান বাহিনী প্রধানের ঘাড়ে, কিন্তু আসলে তাদের ঘাড়েও না, মূলত আপনার ঘাড়ে। বাংলাদেশে সবাই জানে যে সেনাবাহিনী প্রধান ঠিক থাকলে বাকিরা অটোমেটিক ঠিক থাকে। আপনার ঘাড়ে কত অপরাধ জমা হয়েছে, অর্থনৈতিক, সামাজিক, মুক্তিযুদ্ধকে ধ্বংস। অবশ্য মুক্তিযুদ্ধ নিয়ে আপনার কিছু এসে যায় না, আপনি ভাবছেন যে আমি তো এটা চাই না, আমি তো চাই যে এগুলো না থাকুক। কিন্তু অনেক মানুষ তো চায়, 8-10 কোটি মানুষ তো চায় যে ওগুলা থাকুক। তাদের চোখে আপনি ওই অপরাধে অপরাধী হয়েছেন না? এখন সবাই ভাবছে যে আপনাকে যে কোনো মুহূর্তে ফেলে দেওয়া হতে পারে। আপনার মাত্র শুরু হলো। এই যে আপনি
আজকে থেকে যতদিন বেঁচে থাকবেন, বা এই যে 2024-এর 5 আগস্ট থেকে যতদিন বেঁচে থাকবেন, আপনি কিন্তু ওই সময়টা একজন চির জাহান্নামী মানুষ যেই বোধ করে সেই বোধের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। হয়তো আপনার এই বোধটা এখনো আসছে নাই, কারণ চাকরিটা আপনার এখনো আছে। আপনাকে লেফট রাইট আপনার অর্ডারলি, তারপরে হ্যাঁ, যারা আপনার রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকে তারা স্যালুট করে এখনো, কারণ আপনি তো সেনাবাহিনী প্রধান। যেদিন যাবেন সেদিন তো আর স্যালুট করবে না, আপনাকে ওই বিষণ্ণতায় পাবে। আপনাকে না পাইতে পারে, আপনি যদি শয়তানের চরম শয়তান হয়ে যান, অনেক সময় এগুলো পায় না, কিন্তু সার্বিকভাবে সেটা তো আপনার মানসিক বৈকল্য। আল্লাহ কিয়ামতের দিন কাউকে চিরজাহান্নামীর ঘোষণা দিলে তার যে বোধটা হয়, জেনারেল ওয়াকার আপনি যে কয়দিন বেঁচে থাকবেন এই বোধ নিয়ে আপনাকে কিন্তু বেঁচে থাকবে। এইখান থেকে মুক্তির আপনার কোনো উপায় নাই, কিন্তু তবু আছে। আপনি যে কয়দিন ক্ষমতায় আছেন সেই কয়দিন যদি আপনি সব দলের অংশগ্রহণে নির্বাচন বা কিছু একটা করতে পারেন, আমি জানি না ওটা বাস্তবতা ভিত্তিক কিনা, কিন্তু সেটা করার বোধে আপনার আর সুযোগ নাই। আপনি চুপ্পু চলে গেছে, আপনি যাবেন কবে আমি জানি না, কিন্তু এই যে চির জাহান্নামীর যে বোধ, এইটা আপনাকে তাড়না করবে। বাংলাদেশের কোনো জেনারেল জীবিত অবস্থায় এই শাস্তি পায় নাই। মঞ্জুরের হয়তো পাইতো, মঞ্জুরকে তো মেরে ফেলা হয়েছে, আর কারো কিন্তু এই শাস্তিটা হয় নাই। জেনারেল মইনি আহমেদ উনি দেশে আছেন বা থাকতে পারেন না সেটা আমি জানি, কিন্তু উনি তো এতটুকু সন্তুষ্টি আছে যে উনি দেশপ্রেমিক মানুষ, উনি কিন্তু নির্বাচনের ব্যবস্থা করেছিলেন একজন জেনারেলের সর্বোচ্চ যেটা করা সম্ভব। আপনিও একটা নির্বাচনের ব্যবস্থা করেছেন, সেখানে বাংলাদেশের 50% মানুষকে আপনি অংশগ্রহণ করতে দেন নাই। আপনি চিন্তা করেন তো, জেনারেল মইন আহমেদ কি ইলেকশন করেছে, আপনি কি ইলেকশন করেছেন? আপনি কি আপনার মাতা পিতার সন্তান? আপনার কাছে কি কোনো বিবেক কাজ করে ওয়াকার? শুধু জঙ্গি বোধ নিয়ে আপনি যদি ভাবেন মরে গেলে আপনি বেহেশতে চলে যাবেন 72-এর কাছে, করতে পারেন এই বোধ, এটা তো অনেকেই বিশ্বাস করে, কিন্তু সেটার আগে যে অপরাধগুলা হয় সেই অপরাধের জবাব দিতে হবে না? ধরলাম যে পরকালে দিলেন না, এই যে ইহকালে দিতে হবে না মানুষকে? আপনাকে দিতে হবে। একজন চির জাহান্নামী হিসাবে কিন্তু আপনি বেঁচে থাকবেন এবং এই বোধ নিয়ে আপনি মৃত্যুবরণ করবেন। এখন বলুন, আপনার চেয়ে দুর্ভাগা বাংলাদেশে আর কে আছে এই মুহূর্তে? আর কে আছে? আগামী 30 জুলাই 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশেষ দূত সার্জিও গোর। পরিবর্তিত রাজনৈতিক ও আঞ্চলিক পরিস্থিতিতে ট্রাম্পের খুব ঘনিষ্ঠ সার্জিও গোর ঠিক কি বার্তা দিতে বাংলাদেশে আসছেন তা নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে চলছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে গত 22 জুলাই ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক হয়েছিল। সে বৈঠকে সার্জিও গোরও ছিলেন। তার এক সপ্তাহের মধ্যে কেন তিনি বাংলাদেশে আসছেন সে প্রশ্ন উঠছে। আবার গোরের সফর আগে ঢাকায় পশ্চিমা কূটনীতিকদের তৎপরতাও বেশ বেড়েছে। বাংলাদেশে এসেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টন। যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কূটনৈতিক একাধিক সূত্রে বরাত দিয়ে বলছে বাংলাদেশের পররাষ্ট্র নীতির গতিপথ বুঝতে ঢাকায় আসছেন ট্রাম্পের এই বিশেষ দূত। বলা হচ্ছে গোর 3টি ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সুনির্দিষ্ট কৌশলগত বার্তা নিয়ে তিনি ঢাকায় আসছেন। এই 3 ইস্যুর মধ্যে প্রথমটি হলো সরাসরি মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু, দ্বিতীয়টি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র ভারত এবং মিয়ানমারের বিরল খনিজ ইস্যু, এবং সবশেষ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মেরুকরণ ইস্যু আছে। বাংলাদেশের এই অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুটি হলো শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নিয়ে। সূত্রগুলো বলছে কোনো সমীকরণ বুঝতে নয়, বরং বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায় ও রাজনৈতিক দল এবং সুশীল সমাজকে পরিষ্কার বার্তা দিতেই গোর ঢাকায় আসছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কেবল একজন কূটনৈতিক নন, তিনি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্র নীতির অন্যতম প্রধান কুশীলব। এর আগে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সহকারী ও প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি 3 দিনের সফরে ঢাকা আসছেন। 24শে জুলাই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ সাংবাদিকদের বলেছেন 30শে জুলাই 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন কোর। তিনি আশা করছেন সার্জিও গোরের এই সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসোস এবং দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে 3 দিনের সফরের প্রথম দিনে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে তিনি রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করতে পারেন। শেষ দিনে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে দেখার কথা রয়েছে তার। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এবং রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা এখন এক জটিল সন্ধিক্ষণে। জানা গেছে গোর সরাসরি মাঠ পর্যায় থেকে পরিস্থিতি মূল্যায়ন করে ওয়াশিংটনে রিপোর্ট করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাষ্ট্রের নিয়মিত দ্বিপাক্ষিক বিষয়গুলো দেখভাল করেন বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আর ইউএস স্টেট ডিপার্টমেন্টে এই বিষয়ে তদারকি করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। পল কাপুর গত মার্চে 2 দিনের সফরে ঢাকা এসেছিলেন। তার সেই সফরে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে বিশেষ করে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। এছাড়া গত মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চও বাংলাদেশ সফর করেছিলেন। সূত্রগুলো জানিয়েছে নিয়মিত দ্বিপাক্ষিক সংলাপের বাইরে বিশেষ কৌশলগত উদ্দেশ্যে সাধারণত গোরের মতো বিশেষ দূত নিয়োগ ও সফরের আয়োজন করা হয়। দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে সার্জিও গোরের সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। বিশেষ করে জুনে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যে আগ্রহ তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে ওয়াশিংটনের মূল্যায়নও এ সফরে প্রতিফলিত হতে পারে। প্রথম আলো রিপোর্টটিতে বলা হয়েছে গোরের এই সফরের উপর ভিত্তি করে প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদকালে আগামী 2 বছরে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির দিক নির্দেশনা পুনর্নির্ধারিত হতে পারে। এমন প্রেক্ষাপটে সার্জিও গোরের ঢাকা সফরের বিশেষ গুরুত্ব রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে সার্জিও গোরের এই সফরে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বড় বিষয়টি হলো চীন ও মিয়ানমার সংশ্লিষ্ট। চীনের সাথে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের অস্বস্তি আছে। বিগত অন্তর্বর্তী সরকার আমল থেকে চীনের সাথে বিশেষ সখ্যতা নিয়ে এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বেশ কয়েকবার প্রকাশ্যে কথা বলেছেন। সবশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গেলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দেন। বিগত অন্তর্বর্তী সরকার আমলে জাতিসংঘ বাংলাদেশের কাছে মিয়ানমারের জন্য মানবিক করিডোরের প্রস্তাব দিয়েছিল এবং সেই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বিশেষ সমর্থন ছিল। কিন্তু দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়ায় বাংলাদেশ সরকার তখন সে করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে চীনের সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে পাওয়া অর্থনৈতিক করিডোরের প্রস্তাব আসায় বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র খুব গুরুত্বের সাথে দেখছে, কারণ মালাক্কা প্রণালীর উপর থেকে নির্ভরতা কমাতে চীনের এই করিডোর খুব দরকার। মিয়ানমারের রাখাইন উপকূলে কিয়াকফিও বন্দর ঘিরে এই মহাপরিকল্পনা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটা শুধু বন্দর নয় বরং ভারত মহাসাগরের প্রবেশের রাস্তা। এটি বাস্তবায়ন হলে চীনের জন্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি পাল্টে যেতে পারে। সঙ্গত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই এটি হতে দিতে চায় না। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে সার্জিও গোর তার সফরে গত বছর বাতিল হওয়া রাখাইন মানবিক করিডোরের প্রস্তাবটি আবারও দিতে পারে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে। সেটি হলে বাংলাদেশ উভয় সংকটে পড়ে যাবে। এই করিডোর আলোর মুখ না দেখলে
চীন বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত তিস্তা প্রকল্পে সাহায্য নাও করতে পারে। আবার চীন থেকে সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্বস্তি বাড়ছে। গোরের সফরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইস্যুটি হলো ভারত এবং তার সাথে মিয়ানমারের বিরল খনিজ সম্পর্কিত। দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে, স্বল্প ও দীর্ঘমেয়াদে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বাংলাদেশের পরিকল্পনা জানতে চাইবেন সার্জিও গোর। কারণ সরকারি স্তরে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ কমে যাওয়ায় যুক্তরাষ্ট্র এ সফরের মাধ্যমে দুই প্রতিবেশীর সম্পর্কের ভবিষ্যৎ কোন পথে যাবে সেটা বুঝতে চাইতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিয়েছেন গত 25 জুন, কিন্তু 1 মাসেরও বেশি সময় পার হলেও তিনি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে কারোর সাথে কোনো বৈঠক করেননি। যদিও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাথে তার একাধিকবার বৈঠকের খবর পাওয়া যায়। আবার সার্জিও গোরি একমাত্র তৃতীয় দেশের কোনো প্রতিনিধি যিনি দীনেশ ত্রিবেদীর দায়িত্ব নেওয়ার পর নিজের এক্স হ্যান্ডেলে ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। দীনেশ ত্রিবেদী বাংলাদেশ আসার আগে দিল্লিতে সার্জিও গোরের সাথে বৈঠক করেছিলেন। আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে নিমন্ত্রণ পাঠালেও এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাম্প্রতিক কিছু রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ নজরের কারণ দেশটির রেয়ার আর্থ বা বিরল খনিজ। অনেক বিশ্লেষক মনে করেন এটি ট্রাম্প প্রশাসনের এখনকার দক্ষিণ এশিয়া নীতির মূল কেন্দ্রবিন্দু। কারণ আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড হলো রেয়ার আর্থ এলিমেন্ট, বিশেষ করে ডিসপ্রোসিয়াম এবং টার্বিয়াম। এই উপাদানগুলো ছাড়া বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, নবায়নযোগ্য জ্বালানি খাতের স্থায়ী চুম্বক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান তৈরি অসম্ভব। বর্তমানে বিশ্বের এই মূল্যবান খনিজগুলোর 90%-রও বেশি চীনের নিয়ন্ত্রণে রয়েছে। চীনের এই একচেটিয়া আধিপত্য ভাঙার একমাত্র প্রাকৃতিক উৎস হলো মিয়ানমার, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম রেয়ার আর্থ উৎপাদনকারী। সম্প্রতি মিয়ানমার প্রেসিডেন্টের ভারত সফরের পর থেকে ভারতের রেয়ার আর্থ সাম্রাজ্যে ভাগ বসাতে পেরেছে। ভারত যে মিয়ানমার রেয়ার আর্থের ভাগ পাচ্ছে সে ইঙ্গিত পাওয়া গেছে রয়টার্সের 23 জুলাই রিপোর্টে। আবার মিয়ানমারের উত্তরে কাচিন রাজ্যটি হলো ভারী রেয়ার আর্থ আকরিকের ভান্ডার, যেটি ভারতের সীমান্তবর্তী রাজ্য। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের কাছে মিয়ানমারের জন্য করিডোর চাওয়া এবং ভারতের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্রের দুতিয়ালি করা সবই যুক্তরাষ্ট্রের এই রেয়ার আর্থ নীতিকে ঘিরে। ভারতের সাহায্য ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে মিয়ানমারের বিরল খনিজ পাওয়া প্রায় অসম্ভব। গত 10 বছরের বেশি সময় ধরে জান্তা সরকারের উপর নিষেধাজ্ঞা দেওয়া সহ নানা উপায়ে চেষ্টা করে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে ভূরাজনৈতিক বাস্তবতায় দক্ষিণ এশিয়া, বিশেষ করে মিয়ানমারে অবস্থান তৈরি করতে হলে ভারত ছাড়া যুক্তরাষ্ট্রের হাতে কোনো বিকল্প নেই। অন্যদিকে চীন সরকারও সবশেষ বৈঠকে ভারতের সাথে নতুন করে সম্পর্ক তৈরির কথা জানিয়ে দিয়েছে। আবার দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে সার্জিও গোরের নেপাল সফর ব্যর্থ হয়েছিল। নেপালের প্রধানমন্ত্রী বালান শাহ কোনো রাষ্ট্রদূতের সাথে দেখা করবেন না বলে জানিয়েছিলেন, অথচ সম্প্রতি তিনি ভারত ও চীনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন। সার্জিও গোর নেপালের প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কটা তৈরি করতে চায় ভারতের মাধ্যমে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের কাছে বাংলাদেশ যেমন একটি ইস্যু, তেমনি দক্ষিণ এশিয়াতে মিয়ানমার ও নেপাল এখন আমেরিকার কাছে তেমন ইস্যু। সেজন্য ভারত ও যুক্তরাষ্ট্র পরস্পরকে এই ইস্যুগুলোতে সাহায্য করতে চায়। ভারতের সাথে মিয়ানমারের সম্পর্ক এতটাই এগিয়েছে যে মিয়ানমারের 30 সামরিক কর্মকর্তাকে ভারতের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানো হয়েছে। দর্শক, তারেক রহমানের সরকারের 5 মাসের মাথায় গোর বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার একাধিক দেশ সফর করেছেন, কিন্তু ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা গোর কেন প্রতিবেশী দেশ বাংলাদেশে এতদিন আসেননি তা নিয়ে কূটনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা ছিল। গত 22 জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তারা সাক্ষাৎ করেন। সেই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং মার্কিন দূত সার্জিও গোরও উপস্থিত ছিলেন। প্রশ্ন উঠেছে, শীর্ষ পর্যায়ে এমন বৈঠকের পর কেন গোর 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসছেন?
ধারণা করা হচ্ছে সরাসরি শীর্ষ পর্যায়ে এবং রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কিছু বার্তা দেওয়ার জন্যই তিনি আসছেন। এই সফরে গোর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে বিবেচনায় রেখে তারেক রহমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আস্থাভাজন গোর এমন সময় ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়েছেন যখন সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশে ফেরার কথা বলেছেন। আর শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি কূটনৈতিক দিক থেকে ভারতের সাথে সরাসরি সম্পর্কিত, কারণ তিনি 24-এর 5ই আগস্ট থেকে দিল্লিতে আছেন। আবার কূটনৈতিক পর্যায়ে অস্বস্তির কারণে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আলোচনাটা কোনো পক্ষই শুরু করতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কিছু দেশের প্রতিনিধিরা এ বিষয়ে বাংলাদেশ সরকার ও বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছে। কয়েকদিন আগে ব্রেন্ট ক্রিস্টেনসন এবং সবশেষ 27শে জুলাই ফ্রান্সের রাষ্ট্রদূত জার্মান চার্লস দাফিয়ার্স এনসিপি নেতাদের সাথে বৈঠক করেছে। কূটনৈতিক মহলের ধারণা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং মানবাধিকার পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতি নিয়ে মার্কিন প্রশাসন দেশে বিদেশে চাপের মুখে আছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে মার্কিন নীতির অবস্থানের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটি সার্জিও গোরের সফরের পরেই বোঝা যেতে পারে। তবে শেখ হাসিনা সম্প্রতি আওয়ামী লীগের দলীয় সভায় বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন আসন্ন এবং তার দলের বেশ কয়েকজন নেতা বিদেশি পক্ষগুলোর সাথে যোগাযোগ রাখছেন। আবার পরিস্থিতি বিবেচনায় এটিও পরিষ্কার যে ভারত সরকারও দ্বিপাক্ষিক আলোচনায় মার্কিন প্রশাসনকে বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানিয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বে থাকা গোরের 5 মাস পর ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞ মহল মনে করছে তারেক রহমানের সরকারকে মার্কিন প্রশাসন পর্যবেক্ষণে রেখেছিল। বিগত 5 মাসে বিএনপি সরকারের কার্যকলাপ পর্যালোচনার পর ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন দূত। যে সফরে শুধু মার্কিন স্বার্থের ইস্যু নয়, দক্ষিণ এশিয়ার দূত হিসেবে এই অঞ্চলের বড় মিত্রের বার্তাও গোর পৌঁছে দিবেন বাংলাদেশের কাছে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। চতুর্মুখী চাপে ঢাকা, ওয়াশিংটন বনাম বেইজিং এর চাপে কোন পথে বাংলাদেশ? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক নতুন ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে? একদিকে বেইজিং এর ঐতিহাসিক অভ্যর্থনা, অন্যদিকে ওয়াশিংটনের কোনো নির্দিষ্ট এজেন্ডা ছাড়া হঠাৎ সারপ্রাইজ ভিজিট। বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার 6 মাসে ওয়াশিংটনের হাই প্রোফাইল বিশেষ দূত, মার্কিন স্পেশাল এনভয় ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া সার্জিও গোর ঢাকায় পা রাখছেন। কাল বাদ পরের দিন 23শে জুলাই বৃহস্পতিবার তিনি ঢাকায় আসছেন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই হাই প্রোফাইল সফরের কোনো নির্দিষ্ট বা বাধা ধরা এজেন্ডার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কেন আমেরিকা কোনো নির্দিষ্ট এজেন্ডা ছাড়া খালি ফাইল নিয়ে ঢাকায় আসছেন? চীন সফর করার ঠিক 1 মাসের মাথায় ওয়াশিংটন কি ঢাকাকে কোনো বড় বার্তা দিতে চাইছে, নাকি ইন্দো প্যাসিফিক অঞ্চলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিজেদের বলয়ে রাখতে একটি নতুন মার্কিন মাস্টার প্ল্যান? আজ আমরা টেবিলের ভেতরে ও পেছনের সব হিসাব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ তুলে ধরব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সফরের ওপর নির্ভর করছে সামনের দিনগুলোতে আমাদের পুরো অঞ্চলের ভূ রাজনীতি। আসন্ন বৃহস্পতিবার 3 দিনের সফরে ঢাকায় পৌঁছাচ্ছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। এটি হতে যাচ্ছে বাংলাদেশে তার প্রথম সফর। সফরের সূচি অনুযায়ী শুক্রবার তিনি সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে। এরপর শনিবার তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। তবে কেবল শীতাতপ নিয়ন্ত্রিত মিটিং রুমেই এই সফর সীমাবদ্ধ থাকছে না। সার্জিও গোর সরাসরি চলে যাবেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে। সেখানকার বাস্তবিক অবস্থা, মানবিক সংকট এবং সার্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ তিনি একদম প্রথম সারিতে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবেন। এখন প্রশ্ন উঠছে, কূটনৈতিক বিশ্বে খোলামেলা এজেন্ডা বা নো ফিক্সড এজেন্ডা বলতে আসলে কি বোঝায়? কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, যখন কোনো সুপার পাওয়ার বা পরাশক্তি কোনো দেশে কোনো নির্দিষ্ট এজেন্ডা ছাড়া খোলামেলা আলোচনার টেবিলে বসে, তার অর্থ বিষয়টিকে সাধারণ একটি দ্বিপক্ষীয় মিটিং ভাবলে ভুল হবে। মূলত ঢাকার নতুন সরকারের সামগ্রিক পররাষ্ট্রনীতির গতিপথ বুঝতে চায় ওয়াশিংটন। এক কথায়, বাংলাদেশ বিশ্বমঞ্চে ও আঞ্চলিক প্রতিযোগিতায় কিভাবে নিজেদের চাল দিচ্ছে সেটি সরাসরি দেশের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে শুনতেই সার্জিও গোরের এই ঢাকা আগমন।
এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা যাক। মাত্র কয়েকদিন আগে গত 23শে জুলাই ফিলিপাইনের ম্যানিলায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সার্জিও গোরের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। সেখানে তারা বাণিজ্য, জ্বালানি সহায়তা এবং একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা করেন। কিন্তু সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এক সপ্তাহের মাথায় মার্কিন দূত সরাসরি ঢাকায় চলে আসছেন। অর্থাৎ ওয়াশিংটন বিষয়টিতে বিন্দুমাত্র সময় নষ্ট করতে রাজি নয়। যুক্তরাষ্ট্রের এই তড়িঘড়ি সফরের নেপথ্যে সবচেয়ে বড় কারণ কি হতে পারে? উত্তরটি লুকিয়ে রয়েছে ঠিক 1 মাস পেছনে। ঠিক 1 মাস আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেন। সেই সফরে ঢাকা ও বেইজিং অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং আঞ্চলিক কানেক্টিভিটি বা সংযোগ বৃদ্ধির মতো একাধিক কৌশলগত খাতে নিজেদের পারস্পরিক সম্পর্ককে বহুদূর এগিয়ে নিয়ে গেছে। দুই পক্ষই এই সম্পর্ককে একটি নতুন যুগে প্রবেশ বলে আখ্যা দিয়েছে। এখন যুক্তরাষ্ট্রের দিক থেকে বিষয়টি দেখা যাক। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে বিশ্বব্যাপী এবং বিশেষ করে দক্ষিণ ও মধ্য এশিয়ায় কৌশলগত তীব্র প্রতিযোগিতা চলছে, তাতে চীনের এই বিশাল উপস্থিতি ওয়াশিংটনের চোখ এড়ানোর কথা নয়। এক সাবেক কূটনীতিকের মতে, বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর শেষে ঢাকায় ফেরার পর বেইজিং এর দিকে ঢাকার এই ঝোঁক কতখানি গভীর তা নিরপেক্ষভাবে মেপে দেখা ওয়াশিংটনের জন্য খুবই স্বাভাবিক। যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ম মেনে সব বন্ধু রাষ্ট্রকেই কূটনৈতিক ব্রিফিং দিয়ে থাকে, কিন্তু মার্কিন বিশেষ দূত চান সরাসরি ঢাকার শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের মুখ থেকে শুনতে বাংলাদেশ আসলে কিভাবে বড় পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে চায় বা তাদের কৌশলগত দৃষ্টিভঙ্গি আসলে কি। রাজনৈতিক ও কূটনৈতিক কৌশলের পাশাপাশি এই সফরের অন্যতম প্রধান ভিত্তি হলো অর্থনৈতিক হিসাব নিকাশ। আপনাদের মনে থাকার কথা, চলতি বছরের 9 ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড অর্থাৎ পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ কিন্তু থেমে থাকেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্যের যে বিশাল ভারসাম্যহীনতা ছিল তা কমাতে ঢাকা ইতিমধ্যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। 1. মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে। 2. আমেরিকা থেকে কৃষি পণ্য আমদানি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। 3. মার্কিন জ্বালানি খাত থেকে বিপুল পরিমাণ শক্তি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে এই কার্যক্রমগুলো বাস্তবায়ন হচ্ছে। খাদ্যপণ্য আসছে, গম আসছে, বিভিন্ন খাদ্যপণ্য, ইতিমধ্যে কৃষি পণ্য যুক্তরাষ্ট্র থেকে আসছে এবং সেগুলো কিন্তু বেশি দামে আসছে। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। অর্থনীতি ও প্রযুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি বিশেষ চোখ রয়েছে, সেটি হলো প্যাক্স সিলিকা। 2025 সালের ডিসেম্বরে ওয়াশিংটনের উদ্যোগে এই অর্থনৈতিক নিরাপত্তা জোটটি চালু হয়েছিল। এর মূল লক্ষ্য হলো সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, অবকাঠামো এবং অতি প্রয়োজনীয় খনিজ সম্পদের গ্লোবাল সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার উপর চীনের একচ্ছত্র আধিপত্য ভেঙে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করা। মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবেই চাইবে বাংলাদেশ এই প্রযুক্তি নির্ভর গ্লোবাল ফ্রন্টলাইনে চীনের দিকে ঝুঁকে না পড়ে ওয়াশিংটনের এই অর্থনৈতিক সুরক্ষা বলয়ে সম্পৃক্ত হোক। বাণিজ্য ও সিভিল প্রযুক্তি তো হলো, কিন্তু প্রতিরক্ষা ক্ষেত্রে কি ঘটছে? আমরা যে এআরটি বা রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের কথা বললাম, তার সবচেয়ে সংবেদনশীল এবং এখনো কম উন্মোচিত এলাকাটি হলো প্রতিরক্ষা সহযোগিতা। এই চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ যৌথভাবে কাজ করবে প্রতিরক্ষা বাণিজ্য আরো সহজ ও বৃদ্ধি করতে। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ঢাকাকে একটা বিষয় বারবার পরামর্শ দিয়ে আসছে, বাংলাদেশ যেন তাদের সামরিক সরঞ্জাম কেনাকাটায় রাশিয়া ও চীনের ওপর থেকে একক নির্ভরতা কমিয়ে আনে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলোর কাছ থেকে আধুনিক সরঞ্জাম সংগ্রহ করে উৎস বৈচিত্র্য আনুক। সার্জিও গোরের পোর্টফোলিও লক্ষ্য করলে দেখবেন তিনি কিন্তু কেবল বাংলাদেশের এনভয় নন, তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত। এই পুরো অঞ্চলটি এখন চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু। তাই মার্কিন প্রতিনিধি দল এই সফরের মধ্য দিয়ে দেখতে চাইছে যে বাংলাদেশ অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক শক্তির সাথে সম্পর্ক বিস্তার করার পাশাপাশি নিজেদের ঘোষিত ভারসাম্যপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতি কতটা দক্ষতার সাথে বজায় রাখতে পারছে।
সম্মানিত দর্শক, পরিশেষে এটি খুব স্পষ্ট যে সার্জিও গোরের এই 3 দিনের বাংলাদেশ সফর কোনো রুটিন মাফিক বা প্রথাগত সফর নয়। রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই খোলা এজেন্ডার আলোচনার টেবিলেই নির্ধারিত হবে যে ক্রমপরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ও আমেরিকা কিভাবে নিজেদের স্বার্থের মেলবন্ধন ঘটাবে এবং কোথায় কোথায় মতপার্থক্যগুলো কাটিয়ে উঠে কূটনৈতিকভাবে এগিয়ে যাবে। বাংলাদেশকে এই বৈশ্বিক পরাশক্তিগুলোর তীব্র প্রতিযোগিতার মাঝে তার নিজস্ব স্বাধীন ও ভারসাম্যপূর্ণ নীতি সফলভাবে টিকিয়ে রাখতে পারবে? আমেরিকা কি পারবে ঢাকাকে নিজেদের প্রতিরক্ষা ও প্রযুক্তি বলয়ে ভেড়াতে? এখন সেটি দেখার বিষয়। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাই। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে মার্কিন সরকার বেঁকে বসেছে। বর্তমান সরকারের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, তার যেটা ধারাবাহিকতা, যেটা ইনু জমানা থেকে শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতাটা এখন বজায় নেই। আমরা যেটা বাইরে থেকে অনুমান করেছি বা যেটা আমরা বোঝার চেষ্টা করেছি বা যেটি জনগণ সবাই মনে করেন যে আমেরিকার একটা গ্রিন সিগন্যালের কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস তড়িঘড়ি করে একটি নির্বাচন দিয়েছে। আমেরিকার গ্রিন সিগন্যালের কারণে এবং ভারতের গ্রিন সিগন্যালের কারণে রাতারাতি একেবারে ভিনি ভিসির মতো জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এলেন, মায়ের জানাজা পড়ালেন, নির্বাচিত হলেন, প্রধানমন্ত্রীর রূপে শপথ গ্রহণ করে ক্ষমতার মসনদে বসলেন। এটা যে যাই বলুক না কেন, বিএনপি লোক বলতে পারে আমাদের প্রবল জনপ্রিয়তা, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা বাংলাদেশের বৃহত্তম দল, আমরা এই শেখ হাসিনাকে তাড়িয়েছি, শেখ হাসিনার ফ্যাসিজম বা ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য আমরা এটা করেছি, ওটা করেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে যে সমস্ত নেতারা ছিলেন, একজন সিঙ্গেল মানুষকে আমি সাহসী দেখিনি। শেখ হাসিনার পুরো জমানাতে সবাই ভীত ছিলেন, সবাই সন্ত্রস্ত ছিলেন, সবাই আকাশের গ্রহ নক্ষত্র দেখে তারপরে কথাবার্তা বলতেন। তো কাজেই আমি আন্দোলনের মাস্টার মাইন্ড, আমি এটা করেছি, এটা হবে না। তারেক রহমান সাহেব অনেককে এখন মনে করেন যে এই লোকের কারণেই তিনি আজ এখানে এসছেন। কিন্তু তার সঙ্গে যাদের যাদের কথা হতো টেলিফোনে, দলের ভিতরে এবং বাইরে, তাদের অনেককে আমি চিনি। তিনি সে সকল কথাবার্তায়, টেলিফোনে কথাবার্তায়, স্কাইপিতে কথাবার্তায় 2023 সনে 22 সনে কি বলতেন, তিনি কি করতে বলতেন, সেই কথাগুলো কিন্তু সে সকল অনেক নেতাকর্মীরা আমাকে বলে দিত। আমার অফিসটা যে কোনো কারণে তারা নিরাপদ মনে করতেন। বিএনপির অনেক যাকে বলা হয় খুব অ্যাক্টিভ কর্মী, সাহসী কর্মী, আর বাংলায় বললে যারা রাস্তায় সেই দলের পক্ষ হয়ে বোমা মারতে পারতো, রেল লাইন উপরে উপরে ফেলতে পারতো, যে কোনো অকারেজ ঘটাতে পারতো, এরকম একটা বিরাট শ্রেণী, তারা ওই সময়টিতে 21, 22, 23, 24 নিয়মিত আমার অফিসে আসতেন। এবং অনেকে শুধুমাত্র তারা ফেরারি ছিলেন এবং যেহেতু আমার একটা পাবলিক ফেজ ছিল, তারা এসে কখনো কখনো বিকাল 5টায় বসতেন, রাত্রি 9টা 10টা আমাকে গাড়িতে উঠে দিয়ে চলে যেতেন। তাদের একটা ধারণা যে রনি ভাইয়ের অফিসে বসে থাকলে অন্তত পুলিশ এসে ধরবে না, নিরাপদ থাকবে, ইত্যাদি ইত্যাদি। বাট তখন কথা প্রসঙ্গে তারা নেতার সঙ্গে কী কথা হয়েছে, রাজনীতি কী, ইত্যাদি ইত্যাদি, এই কথাগুলো তারা খোলামেলা বলতেন, যেগুলো আমি এখন ইউটিউবে সবগুলো বলতে পারবো না বা বলা উচিত হবে না। কিন্তু বাস্তবতা হলো নেতা ওখান থেকে যে সকল হুকুমই দিতেন, এই হুকুমগুলো তারা পালন করতেন না। তারা সবাই নিজেদের পিঠ বাঁচাতেন, এটাই বাস্তবতা। তারা নিয়মিত পুলিশকে মাসোহারা দিয়ে 100, 150, 300, 400, 500 মামলা থাকা সত্ত্বেও তারা ঘুরে বেড়াতেন, ফেরারি হতেন। এক নেতা এখন খুব পাওয়ারফুল হয়ে গেছেন, সে বাসা থেকে প্রায় 6-7 মাস যাবৎ বাসায় যায় না ভয়। তো তখন আমি যখন জানলাম, তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি এলাকার ওসিকে বলে দিচ্ছি, তুমি বাসায় থাকো, তোমাকে পুলিশ গ্রেপ্তার করবে না, এমনকি ছাত্রলীগের কেউ তোমাকে মারবে না। টিকাটুলির একটা খুব বড় নেতা, যুবদলের খুব বড় নেতা। এই আমি তাকে বাসায় উঠিয়ে দিলাম। সে এরপর থেকে বাসায় থেকে রাজনীতি করতে এবং নিয়মিত এসে প্রায় প্রতিদিনই আমার অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। কিন্তু ওই যে বললাম না যে 5ই আগস্টের পরে এরা সবাই পাখা গজিয়ে গেছে, এদের সঙ্গে যে আসলে
সম্পর্ক ছিল গত 5-7 বছর যাবত, তারা যে পুরোটা সময় এভাবে আসতো, এটা দেখে মনেই হয় না তাদেরকে দেখলে। তো যাই হোক, যে সমস্ত লোক দেখা গেল যে দেখা করতে আসতে চাইতেন আমার সাথে, আমি কখন এদের সাথে এদের সাথে কথা বলাটাই আমার রুচিতে বাধ্য। কিন্তু তারা দেখা গেল যে সেই মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ, তারেক রহমান সাহেবের নির্দেশে এই সমস্ত লোকদের পিছু পিছু ঘুরত। এখন তারা অনেক বড় অবস্থায় চলে আসছে, কিন্তু এই সমস্ত লোক আসলে রাজপথে কিছুই করেনি, নাথিং, শুধুমাত্র গপ ছেড়েছে, টাকা নিয়েছে আর বড় বড় কথাবার্তা বলেছে। মূল যে ঘটনাগুলো ঘটেছে, 99% এখানে ঘটনাটা ঘটেছে শেখ হাসিনার বিরুদ্ধে জনরোষ, সাধারণ মানুষের জনরোষ বারুদের মতো টকবক টকবক করে ফুটছিল। এই জনরোষের সঙ্গে সঙ্গে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। এই গতকাল রাতেও আওয়ামী লীগের খুব বড় কয়েকজন নেতা তারা আফসোস করে বলছিলেন যে ভাই, আমাদের দোষ, আমরা সীমা অতিক্রম করেছিলাম, আমরা আল্লাহকে ভুলে গিয়েছিলাম, বাস্তবতাকে ভুলে গিয়েছিলাম, ফলে আমাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। ফলে ওই যে যাই বলুক না কেন, ফিরে আসবে, অমুক আসবে, সেই নেতাদের কথা, যে এই গজব আল্লাহ না উঠিয়ে নেওয়া পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করবে। এটা অভ্যন্তরীণ কথা। আওয়ামী লীগের অনেক বড় নেতা, ত্যাগী নেতাদের কথা বড় বড় পোর্টফোলিওতে আছে। তো এই যে জনরোষ, তার সঙ্গে আল্লাহর গজব, আল্লাহর গজবের সঙ্গে বিদেশি, সেটা বলেন, বলেন, সিআইএ বলেন, মোসাদ বলেন, তাদেরকে ঘোলা পানিতে মাছ শিকার, আইএসআই বলেন মাছ শিকার। এবং ওই সময়টিতে অল অন এ সাডেন উইদিন 15 ডেজ একটা গণ অভ্যুত্থানের সময় রেডিমেড যেভাবে ভারতে কংগ্রেস পার্টির নেতারা সামনে চলে আসছে, ঠিক এই সময়টাতে সমন্বয়করা, নাহিদ আসিফরা সামনে চলে আসছে। বিএনপি শেষ সময়টা পর্যন্ত দ্বিধাগ্রস্ত ছিলেন। তারেক রহমান সাহেব একেবারে শেষ মুহূর্তে এদেরকে সমর্থন দিয়েছেন। বিএনপি চিন্তা করেছে যে আন্দোলন করছে, আন্দোলন যদি সমর্থন দেই তাহলে আন্দোলনের যাতে বলা হয় ভার্জিনিটি নষ্ট হবে, এই ছেলেগুলো আরও নির্যাতনের শিকার হবে, এই জন্য দেয়নি। জামাতের একই অবস্থা, জামাত আরও গুপ্ত অবস্থায় ছিল। ফলে এখন যারা বড় বড় কথা বলছেন, সেই বড় বড় কথা আসলে তারা মুখ আছে, গাল আছে বলছেন, কিন্তু আমাদের সামনে টেবিলে 1 to 1 বলতে পারবেন না কেউ, নো ওয়ান। জামাতের কেউ বলতে পারবেন না, বিএনপির কেউ বলতে পারবেন না। আমি যদি জিজ্ঞাসা করি অমুক অমুক তারিখে আপনি কোথায় ছিলেন, কি করেছেন, বড় কথা বলার মতো এই দুটো দলে কেউ নেই। এখন যেহেতু তারা ক্ষমতায় আসছে, মাইক আছে, মাইকে বড় বড় কথা বলছে, কিন্তু ইন জেনারেল সবাই পলাতক ছিলেন। তো এই যে আমেরিকা, যেটা বলছিলাম যে শেষ মুহূর্তে যখন সবাই খেলছিল, তখন আমেরিকাও খেলছে। আমেরিকা যে শেখ হাসিনার বিরুদ্ধে কিছু করতে পারছে, নট লাইক দ্যাট। আমেরিকার জো বাইডেনকে শেখ হাসিনা পাত্তা দিতেন না, পাত্তাই দিতেন না। হিলারি ক্লিন্টন, আল গোর, তারপর শেষে অন্যান্য যারা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, কাউকে তিনি পাত্তা দিতেন না। বাংলাদেশে যে সকল রাষ্ট্রদূত ছিলেন, ডোনাল্ড লুমু, এগুলোরে উনি জাস্ট একটা পশমের মতো মনে করতেন না। তিনি যেভাবে বেশ কয়েকবার সেই পিটার ডি হাসকে রীতিমতো বোধহয় থাপ্পড় মারা বাকি রাখছেন, মারছেন কিনা তাও বলা যায় না। তাকে যেই কয়বার ধাওয়া দেওয়া হয়েছে, যেই কয়বার তার গাড়িতে ঢিল মারা হয়েছে, এটা আমেরিকা একটা বেসিক্যালি, তো এই দেখেন ইরানের সাথে বেসিক্যালি একটা একটা ভিতুর দলেরা এমনি খুব হাঙ্গি পাঙ্গি দেখাবে যখন ক্ষমতা থাকে, এটা করবো ওটা করবো, কিন্তু আপনি যদি আস্তে মাইক টাইসনের মতো এটা মেরে দেন, সঙ্গে সঙ্গে আপনাকে ভয় পেয়ে যাবে। সেইভাবে বাংলাদেশে যত রাষ্ট্রদূত আসছেন, সেই ড্যান ডাব্লু মজিনা থেকে শুরু করে সবাইকে তো দেখেছি, ঘনিষ্ঠভাবে দেখেছি, শেখ হাসিনাকে জমের মতো ভয় পেতেন। ডোনাল্ড লুমু, এই যে শেখ হাসিনা বাংলাদেশের যত সব আবর্জনা মাকড়া সাংবাদিক আছেন, তারপরে যে সমস্ত লোকজন, এনজিওর যারা লোকজন আছে, তাদেরকে কেউ চেনে না, এদের সাথে সারাদিনকে খাতির করতেন। আর শেখ হাসিনা ছাত্রলীগ দিয়ে এদেরকে ধাওয়া দিতেন, আর ধাওয়া খেয়ে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আশ্রয় নিত। এবং শেষ পর্যন্ত তারা জীবন সংখ্যা এমন অবস্থা হয়ে গেল যে শেখ হাসিনা বললেন যে তোদেরকে আর আমি পুলিশও দেবো না, একা ঘোর। পরে বিভিন্নভাবে দয়া ঠয়া করে বলে যে ঠিক আছে, আনসার দেবো বা টাকা দিতে হবে, $200 $300 করে একটা বেতন নির্ধারণ করে দিলেন, এবং সেইটা মেনে পিটার ডি হাসকে নিতে হলো। ফলে সেই পিটার ডি হাস
হঠাৎ করে যদি বলেন যে আমরা একেবারে মায়ের ডাক দিয়ে এটা করে এইভাবে করে ফেলেছি, নট লাইক দ্যাট। মানে ঘটনা ঘটে গেছে, শেষ মুহূর্তে গিয়ে মঞ্চে দাঁড়াইছে সাহসী মানুষ। তো ওই সময়টাতে যদি গিয়ে ধরেন মঞ্চে আমি দাঁড়াতাম, যে সময়টাতে আসিফ নজরুল বা রেজনা হাসান ওনারা যে সময়টাতে ডিবি অফিসে গেছেন, বা ওনারা যে সময়তে শাহবাগ থানাতে গেছেন, সেই সময়তে আমি গোলাম মোল্লা রনি যদি শাহবাগ থানাতে যেতাম, এটা মোর ইফেক্টিভ হতো। তখন আলটিমেটলি পতন সূচিত হয়ে গেছে। কিন্তু আমার কাছে ওই হঠাৎ করে মানে বীর হওয়ার বা হিরো হওয়ার আমার কোনো মানে ইচ্ছা ছিল না, এখনও নেই। সুযোগ নিতে হবে কেন? আমি যদি রাষ্ট্রকে একটা সার্ভিস দিই, রাষ্ট্রের কাছে আমাকে কিছুই পাওয়ার নেই, রাষ্ট্র আমাকে এমনি অনেক কিছু দিচ্ছে। তো রাষ্ট্রকে যদি আমাকে শ্রম দিতে হয়, মেধা দিতে হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে যদি আমাকে যেতে হয়, এখন আমি একজন এমপি হলাম, আমি বেতন পেলাম 50,000 টাকা, আমার ড্রাইভারের বেতন 50,000 টাকা। আমি এখন যে আয় রোজগার করি, আমি একটা মন্ত্রী হলে কত 1 লাখ টাকা বেতন পাবো, কিন্তু আমার যে এখন যে ইনকাম হচ্ছে সেই ইনকামের গুলো কে দেখবে বলেন? ওখানে আমি যাব, আমাকে তো রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে আমাকে নিতে হবে, বিকজ আমার গেলে ওখানে লস হবে। আমি 5টা বছর এমপি ছিলাম, আমার অন্তত পক্ষে 100 কোটি টাকা লস হয়ে গেছে বিভিন্নভাবে, 100 কোটি টাকা। আমি কয় টাকা বেতন পেয়েছি, জায়গা জমি সব বিক্রি করে দিতে হয়েছে। ফলে আমি এখানে কেন যাব? যারা যায় তারা মূলত ওখানে 2 নম্বরি করার জন্য যায় অনেকে। এইভাবে দেশ সেবার জন্য নিজের সব কিছু বাদ দিয়ে ওখানে গিয়ে গরিব হয়ে গেছে, তারপর শেষে যাকে বলা হয় নিজের পকেটের টাকা খরচ করেছে, এরকম হাতে গোনা 2-1 জন লোক আছে, 2-1 জন। এর বাইরে বেশিরভাগই ধান্দা করে আর কি। তো কাজে এই যে আমেরিকার যে কথা বলছিলাম, যে আমেরিকা অল অন এ সাডেন গিয়ে সেও ওই যাকে বলে আন্দোলনের শেষ 7 দিনে অন্য সব মানুষ, বিএনপি, এনসিপি, তারপরে জামাত, তারা যেভাবে কাজ করেছে ওই সময়টাতে আমেরিকা একই কাজ করেছে। এখন সবাই ঘটনা ঘটে যাওয়ার পরে আমেরিকা বলে আমি ঘটিয়েছি, জামাত বলে আমি ঘটিয়েছি, ইত্যাদি ইত্যাদি ঘটিয়ে যে যার মতো একে অপরের উপরে মাতব্বরি করছে। আর যেহেতু মানে কেউ ঘটনা জানে না, কারো কোনো কর্তৃত্ব নেই, ফলে একে অপরের মানে ধরুন 5 জন লোক, তারা কেউ হাতি দেখেনি, এখন 5 জন লোক হাতি সম্পর্কে গল্প করছে। আমার দাদার 4টা হাতি আছে, সে বালিশের নিচে রাখে। আমার দাদির 3টা হাতি আছে, সে এটা কি করে, সে আসলের সঙ্গে বেঁধে রাখে। এরকম গল্প তারা। এখন এই যে গণ অভ্যুত্থান নিয়ে এখন যে সমস্ত লোকজন কথাবার্তা বলছে, সে বেশিরভাগ এরকম যারা অন্ধের হাতি দেখার মতো, তারাই গণ অভ্যুত্থানকে দেখাচ্ছে। এনিওয়ে, এখন যেহেতু মাইক বড় আমেরিকার, ফলে আমেরিকা বেশি কথা বলছে অন্য সবার চাইতে, আর সেই কথা বলতে গিয়ে সে তার ক্রেডিট নিচ্ছে। আর ক্রেডিট নিয়ে যেহেতু বাকি যারা আছে তাদের সবারই দুর্বলতা আছে, বিকজ এরা কন্টিনিউয়াসলি তাদের মানে এরা সব জায়গাতে বাতি জ্বালিয়েছে। এরা ডিজিএফের সাথে খাতির রেখেছে, এরা শেখ হাসিনার সাথে খাতির রেখেছে, এরা জেলারের সাথে খাতির রেখেছে, এরা থানা পুলিশ ওসির সাথে খাতির রেখেছে। ফলে এখন মানে সত্যিকার অর্থে তারা সবাই ভয় পাচ্ছে, আর সেই ভয়ের যে সুযোগটা, সেই সুযোগটা নিচ্ছে আমেরিকা। আমেরিকা সেই সুযোগটা নিয়ে তারা সরকারকে নিয়ে খেলছে। তারা আবার সেই ব্রেন্ট ক্রিস্টেনসেন গিয়ে এনসিপির সাথে দেখা করছে। তো এই ব্রেন্ট ক্রিস্টেনসেন এখন ওনার যে অবস্থা, ওনার চেয়ে পিটার ডি হাস কোনো অবস্থাতেই হীনমন্য ছিলেন না বা অযোগ্য ছিলেন না। কিন্তু অবস্থার কারণে এখন সে যেভাবে বুক ফুলে এনসিপি অফিসে আসছে, শেখ হাসিনার জমানা হলে ওই অফিসের সামনে গেলে একটা ধাওয়া দিয়ে দিত, কিন্তু এখন সে সেখানে যাচ্ছে আর সরকার ভয় পাচ্ছে। সে হয়তো এখন কর্নেল ওলির সাথে কথা বলছেন, জামাতের সাথে কথা বলছেন, কথা বলার সাথে সাথে এদের সবার গলায় ঝাঁজ তৈরি হয়ে যাচ্ছে। তবে এখানে একটা কথা আমি বলে রাখি, যে যাই বলুক না কেন, বাংলাদেশের রাজনীতিতে কর্নেল ওলি কিন্তু একটা জীবন্ত কিংবদন্তি। সে সাহসী, যথেষ্ট তার সাহস আছে। এই সাহসটি মূলত বাংলাদেশে দ্বিতীয় অন্য কারো নেই। এখন আমি নাম বলবো না, সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, তারা হয়তো কর্নেল আছে, ব্রিগেডিয়ার আছে, মেজর জেনারেল আছে, কিন্তু শেখ হাসিনা পুরো জমানাতে ধারাবাহিকভাবে যদি কেউ সাহস দেখিয়ে থাকে, বুক ফুলিয়ে সাহস দেখিয়ে থাকে, সেটা কর্নেল ওলি। কাজী কর্নেল ওলি যে বলছে যে সরকারকে 7 দিনে ফেলে দিতে পারবো, সেটা তিনি হয়তো কৌশলগত কারণে জামাতের নাম, আমিরের নাম বলছেন, মামুনুল হকের নাম বলছে বা নাহিদের নাম বলছে, কিন্তু বেসিক্যালি সে অন্য কিছু ইন্ডিকেট করছে। হি ইজ দ্য ম্যান। তার হায়েস্ট লেভেলে ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক আছে, তার হায়েস্ট লেভেলে শেখ হাসিনার সাথে সম্পর্ক আছে, তার হায়েস্ট লেভেলে ক্যান্টনমেন্টের সাথে টিল নাও তার সম্পর্ক আছে।
হায়েস্ট লেভেলে রাজনীতির যত রকম এই খুচরা খাসরি দল আছে, যত খুচরা খাসরি দল আছে, সবগুলোর সাথে কিন্তু কর্নেল ওলির একটা ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক আছে। ফলে এই যে সে যে কথাগুলো বলে যে তার কথা যে জাহাজ আসছে, এই জাহাজ যেন তেন জাহাজ না, এটা বোম্বাই মরিচের জাহাজ। সরকারকে কারণ খুঁজতে হবে এবং এই জিনিসগুলো সমাধান করতে হবে। আদারওয়াইজ এই শব্দ, এই জাহাজ যত বাড়বে, আমেরিকা যত শক্তিমত্তা দেখাবে, তত বেশি সরকার দুর্বল হয়ে পড়বে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম।